ক্লাস 9। তো ক্লাস 9-এর আজকে প্রথম চ্যাপ্টার পড়ব। কোনটা? যে চ্যাপ্টারটা হচ্ছে পরিমাপ, যাকে আমরা মেজারমেন্ট বলে থাকি। তার লেকচার নাম্বার 1 আজকে আমরা শুরু করতে চলেছি। তো প্রত্যেকে ক্লাস 9-এ উঠে পড়ে নতুন বই ধরে নিয়েছো এবং বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার তোমরা দেখতে চলেছো। দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টার আসতে চলেছে? এক পরিমাপ, সেকেন্ড হচ্ছে বল ও গতি, থার্ড হচ্ছে পরমাণুর গঠন। তাহলে এই তিনটে চ্যাপ্টার প্রথমে আগে আমরা কভার করব, তারপরে সেকেন্ড ইউনিট টেস্ট। তো ফার্স্ট ইউনিট টেস্টের প্রত্যেকটা চ্যাপ্টার কভার করার পর তার রিভাইজ করব, রিভাইজ করার পর গিয়ে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের কথা ভাববো। তো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে তো? ঠিক আছে। তো এবারে লক্ষ্য করো যে ক্লাস 9-এর যে আমরা প্রথম চ্যাপ্টারে যেটা পড়বো সেটা হচ্ছে কি, প্রথম টপিক আসতে চলেছে যে ভৌত রাশি। ভৌত রাশি বা প্লেন আমরা রাশি বলবো। যে ভৌত রাশি বা রাশি কি? দেখো, এই পৃথিবীতে বিভিন্ন প্রকার বস্তু রয়েছে। আমি একটা বস্তু নিয়ে নিলাম, যে বস্তুটা এইরকমই দেখতে, এইরকম একটা বস্তু আমি নিয়ে নিলাম। তাহলে এই বস্তুটার ক্ষেত্রে আমি কি কি পরিমাপ করতে পারি? প্রথমত, এই যতটা স্থান জুড়ে রয়েছে সেই স্থানটা হচ্ছে কি তার ক্ষেত্রফল। কিভাবে বার করব? না, এই বিষয় আর এই বিষয়টাকে গুণ করে। তাহলে এই বিষয়টাকে আমরা কি বলবো? দেখো, এই যে নিচের যে এই সরলরেখা আর এই সরলরেখাটা একটাই তলে অবস্থান করছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে একটাই তলে অবস্থান করছে। যে বড় দৈর্ঘ্য, যে বড় বিষয় তাকে আমরা বলবো দৈর্ঘ্য, আর সব থেকে ছোটটাকে আমরা বলবো প্রস্থ। আর ওই তলের উপর যে সরলরেখাটা লম্বভাবে অবস্থান করছে তাকে আমরা বলবো উচ্চতা। এতটুকু ক্লিয়ার? তাহলে এই তলের উপর দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে যে বিষয়টা আমরা পাচ্ছি, যেটা আমরা পরিমাপ করতে পাচ্ছি, সেটাই হচ্ছে কি রাশি। তাহলে রাশি হচ্ছে সেই জিনিস পরিমাপযোগ্য সকল বিষয়কে রাশি বা ভৌত রাশি বলে। যে সকল বিষয়গুলোকে আমরা পরিমাপ করতে পারবো। এখানে কোন বিষয়টাকে পরিমাপ করছি? না, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করে আমরা যেটা পরিমাপ করতে পারলাম ক্ষেত্রফল। তাহলে এই যে বিষয়, এই বিষয়টা হচ্ছে কি না রাশি। আবার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এই তিনটে বিষয়কে গুণ করে আমরা যেটা পাই সেটা হচ্ছে আয়তন। ক্লিয়ার? তো আমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, এইখান থেকে এইটুকু পর্যন্ত পরিমাপ করে কি পাচ্ছিলাম? দৈর্ঘ্য। তো প্লেন দৈর্ঘ্য একটা বিষয়। এইখান থেকে এইটুকু পরিমাপ করে যেটা আমরা পাচ্ছিলাম প্রস্থ। তো প্রস্থ একটা বিষয়। এইখান থেকে এতটুকু পর্যন্ত পরিমাপ করে যেটা আমরা পাচ্ছিলাম সেটা হচ্ছে উচ্চতা। তাহলে এটাও একটা বিষয়। তাহলে ক্ষেত্রফল নিজে একটা বিষয়, আয়তন নিজে একটা বিষয়, দৈর্ঘ্য নিজে একটা বিষয়, প্রস্থ নিজে একটা বিষয়, উচ্চতা নিজে একটা বিষয়। তাহলে এই সকল বিষয়গুলোকে আমরা কি বলবো? এরা একে একে রাশি। তাহলে ক্ষেত্রফল, আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই রকম ঘনত্ব একটা বিষয়। এই বিষয়টাকে পরিমাপ করতে গেলে ভর বাই আয়তন করতে হয়। তাহলে এটা নিজে একটা বিষয়, ঘনত্ব নিজে একটা বিষয়। তো এরকম করে অনেক কিছুই আছে। প্রতিসরাঙ্ক, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। তো এরকম অধিকাংশ বিষয় রয়েছে যে সকল বিষয়গুলোকে আমরা পরিমাপ করতে পারি। এই সকল পরিমাপযোগ্য বিষয়গুলোকে আমরা কি বলবো? রাশি। তাহলে রাশির উদাহরণ যদি আমাকে চাই, তাহলে এই সকল উদাহরণগুলো আমরা দিয়ে দিতে পারবো। ব্যাস, এতটুকু ক্লিয়ার? দ্বিতীয়ত আমি বলবো যে এই যে রাশিগুলো আমরা পেয়েছি, এই রাশিগুলোর মধ্যে কারোর মান আছে, কারোর দিক আছে, কারোর মান দিক উভয়ই আছে। কি বললাম? না, রাশিগুলো কে আমি আবার
দুই ভাগে ভাগ করলাম। কেমন করে? না, যে সকল রাশির মান আছে, শুধুমাত্র মান আছে, দিক নেই, মান আছে, দিক নেই, আবার কোন রাশির মান আছে, দিকও আছে, দুটোই আছে, তখন আমি সেই অনুযায়ী আমি আবার কি করব, এতগুলো রাশির মধ্যে ডিভাইড করার চেষ্টা করব যে কোন কোন রাশির শুধু মান আছে, দিক নেই, কোন কোন রাশির শুধু মান আছে, দিকও আছে। না, যে সকল রাশির মান আছে, দিক নেই, সেই সকল রাশিগুলোকে আমরা বলবো স্কেলার রাশি। আর যে সকল রাশির মান দিক উভয়ই আছে, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। ক্লিয়ার? তো এমন কি কি রাশি আছে যাদের ক্ষেত্রে কেবলমাত্র মান আছে, দিক নেই? যদি কিছু কিছু রাশির আমি নাম লিখে দিচ্ছি, যাদের মান শুধু রয়েছে, দিক নেই, তাদেরকে আমরা লিখে দিচ্ছি। যেমন করে দৈর্ঘ্য, প্রস্থ, চাপ, আয়তন, কার্য, এগুলো সবার ক্ষেত্রে মান আছে কিন্তু দিক নেই, অভিমুখ নেই। আচ্ছা, ভেক্টর রাশির ক্ষেত্রে যদি আমি উদাহরণ দিতে চাই, কোনগুলো ভেক্টর রাশি? আমরা ধীরে ধীরে ক্লাস 9-এ যেমন যেমন করে আমরা ক্লাস বাড়তে থাকবে, সকল রাশিগুলোকে আমরা পড়তেও থাকবো। তো বর্তমানে উদাহরণ হিসেবে তুমি জেনে রাখো সরণ, বেগ, ত্বরণ, মন্দন, ভরবেগ, তারপরে রয়েছে আর কি ক্ষমতা, বল, এগুলো সবার ক্ষেত্রে মান আছে, দিক আছে। তো এরকম অসংখ্য বিষয় রয়েছে যাদেরকে আমরা মান আছে, দিক নেইতে ভাগ করে, মান আছে, দিক আছে তাতে ভাগ করে, দুটো আলাদা কম্পোনেন্ট আমরা একটা পার্থক্য আমরা বানিয়ে নিয়েছি। তো এই বিষয়টুকু তো আমরা জানলাম যে মান আছে, দিক নেই হিসেবে। তো এবারে এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা আর কিছু জানবো যে এমন কিছু কিছু রাশি আছে। তাহলে স্কেলার রাশি, ভেক্টর রাশি, ফান্ডামেন্টাল রাশি আমরা পেয়ে গেছি। তো এই স্কেলার রাশি, ভেক্টর রাশি মধ্যে এমন কিছু কিছু রাশি আছে যে সকল রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়। তাহলে এই স্কেলার রাশি, ভেক্টর রাশির মধ্যে আমি আবার কি বলছি, যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, তাদেরকে বলা হচ্ছে মৌলিক রাশি। আমরা রাশিকে দুই ভাগে ভাগ করেছিলাম, মান আর দিক নিয়ে দুভাগে ভাগ করেছিলাম। আবার রাশিকে আমরা ভাগ করছি দুটো বিষয়ে, যে সকল রাশিগুলো কেবলমাত্র স্বাধীন, তারা স্বাধীন, অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, তাদেরকে আমরা বলছি মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। উদাহরণস্বরূপ যদি আমরা নিতে চাই, উদাহরণ দেখো, মৌলিক রাশি এরকম স্বাধীন সত্তা বিশিষ্ট রাশিগুলো কেবলমাত্র কটা? অনলি 7টি রয়েছে। মৌলিক রাশির সংখ্যা খুবই কম, 7টা। আর অসংখ্য রাশি, ভুরি ভুরি রাশি রয়েছে যারা মৌলিক রাশিকে নিয়ে তৈরি হয়েছে। তাহলে দ্বিতীয়ত আমরা বলবো না, যে সকল রাশি মৌলিক রাশিকে নিয়ে গঠিত, সেই সকল রাশিকে কি বলবো? লব্ধ রাশি। সেই সকল রাশিকে আমরা কি বলবো? লব্ধ রাশি। তাহলে মৌলিক রাশি কোনগুলো? গুটি কয়েক রাশি, মাত্র 7টা রাশি। প্রথমত আমরা দেখব দৈর্ঘ্য, দ্বিতীয়ত আমরা দেখব ভর, তৃতীয়ত আমরা দেখব সময়, 4 নম্বরে আমরা দেখব উষ্ণতা, 5 নম্বরে আমরা দেখব তড়িৎ প্রবাহ মাত্রা, 6 নম্বরে আমরা দেখব দীপন প্রাবল্য, 7 নম্বরে আমরা দেখব পদার্থের
পরিমাণ। তাহলে এই মাত্র 7টা রাশি হচ্ছে মৌলিক রাশি। এই 7টা মৌলিক রাশির আমরা আরো কিছু দেখতে চাইব, সেগুলো কি অ্যারো দিয়ে ছেড়ে দিলাম। কি দেখতে চাইব একটু পরে আমি বলবো। লব্ধ রাশির ক্ষেত্রে লক্ষ্য করো যে লব্ধ রাশি কোনগুলো, না বললাম যে লব্ধ রাশি হচ্ছে সেগুলো যেগুলো মৌলিক রাশিকে নিয়ে গঠিত। ধরো ধরো তুমি ঘনত্ব, ঘনত্ব সমান কি হয়ে থাকে, ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তো ভর, ভর হচ্ছে কি স্যার মৌলিক, ভর হচ্ছে মৌলিক, তাহলে একটা মৌলিক রাশিকে নিয়ে তৈরি হলো। আয়তন হচ্ছে কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। ক্লিয়ার? তো দৈর্ঘ্য কাকে বলছে, যে একই তলে অবস্থিত সব থেকে বড় সরল রেখাটাকে আমরা বলছি দৈর্ঘ্য, ওই তলে অবস্থিত ছোট সরল রেখাটাকে আমরা বলছি প্রস্থ, এবং ওই তলের উপরে লম্বভাবে অবস্থিত সরল রেখাটাকে আমরা বলছি উচ্চতা। তো সবাই এক একটা সরল রেখা, তো দৈর্ঘ্য তো একটা সরল রেখাকে বোঝায়, তাই না? তো দৈর্ঘ্য বলো, প্রস্থ বলো, উচ্চতা বলো, সবাই কিন্তু মৌলিক। তাহলে ঘনত্ব যে তৈরি হয়েছে মৌলিক ডিভাইডেড বাই মৌলিক গুণিতক মৌলিক গুণিতক মৌলিক, তাহলে সকল মৌলিক রাশিকে নিয়ে তৈরি হয়েছে ঘনত্ব। তাহলে ঘনত্ব অবশ্যই আমি বলতে পারি এটি লব্ধ। ক্লিয়ার? আয়তন নিজেও লব্ধ। কেন না, আয়তনের ক্ষেত্রে যদি আমি দেখি, আয়তন, আয়তন নিজেই দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা হয়ে থাকে। তাহলে দৈর্ঘ্য যে সরলরেখাটা এটাও মৌলিক, প্রস্থ সরলরেখাটি মৌলিক, উচ্চতা সরলরেখাটিও মৌলিক। তাহলে সকল তিনটে মৌলিক রাশির গুণফলের দ্বারা তৈরি হয়েছে আয়তন। তাহলে আয়তন নিজেও লব্ধ। ক্ষেত্রফল যদি দেখি, যে ক্ষেত্রফল, যে ক্ষেত্রফল কি হয়ে থাকে না, ক্ষেত্রফল সমান কি হচ্ছে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য সরলরেখাটি মৌলিক, প্রস্থ সরলরেখাটি মৌলিক, তাহলে দুটো মৌলিকের গুণফলে তৈরি হয়েছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল নিজেও লব্ধ। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? বেগ লক্ষ্য করবে, বেগ, তো বেগকে যদি আমি লক্ষ্য করাই, দেখো বেগ, তো বেগ হচ্ছে কি না, বেগ হচ্ছে সরণ বাই সময়। সরণ মানে হচ্ছে কি, যে কতটা সে দূরত্ব, সরলরৈখিক দূরত্ব অতিক্রম করছে। তো সরলরৈখিক দূরত্ব মানে সরণ নিজেই একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে। তাহলে দৈর্ঘ্য বাই সময়, দেখো দৈর্ঘ্য হচ্ছে মৌলিক ডিভাইডেড বাই সময় হচ্ছে মৌলিক। তাহলে মৌলিককে দিয়ে মৌলিক ভাগ করতে আমি কি পেয়েছি, বেগ পেয়েছি। তাহলে মৌলিক রাশির ভাগফলের দ্বারা যে রাশিটা তৈরি হয়েছে সেটাও নিচে লব্ধ রাশি। তাহলে বেগ নিজেও লব্ধ রাশি। ক্লিয়ার? বেগ নিজেও লব্ধ রাশি। তাহলে আমরা যদি দেখতে চাই এই 7টি রাশি বাদে বাকি যত রাশি আসবে সবাই হচ্ছে কি না লব্ধ রাশি। তো এবারে এই সকল রাশিগুলোকে, রাশিগুলোর সাথে আমি পরিচয় করব। তো আমি একটু রাফ করে দিই, কারণ বোর্ডটা ভর্তি হয়ে এসছে, আমি একটু রাফ করে দিচ্ছি। তো আজকে আমাদের প্রথম লেকচার পরিমাপ, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, যেহেতু ফিজিক্যাল সায়েন্স, সেহেতু একটু না বুঝে পড়লে কিন্তু নাম্বার তুলতেও কষ্ট, পড়তেও কষ্ট, সব দিক দিয়ে। প্রত্যেকটা লেকচার সিকোয়েন্সে দেখবে, দিলে দেখবে পড়া কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমত আমি বলি, সাপোজ ধরো তুমি বাজারে গেলে, তাহলে বাজারে গিয়ে দোকানদারকে বললে কি, যে আমায় 10 আলু দাও, আমায় 10 আলু দাও। কাকে বলছো? দোকানদারকে বলছো। তাহলে দোকানদার এই ভাষাটা থেকে করকম ভাষা সে ভাবতে পারে, লক্ষ্য করো। ভাবতে পারে এইরকম, 10টি আলু দাও, এরকম ভাবতে পারে 10 গ্রাম আলু দাও, বা এরকম ভাবতে পারে 10 কেজি আলু দাও। তাহলে 3 রকম ভাষায় সে ভাবতে পারে। তাহলে তুমি যে বাক্যটি বলেছো, এই বাক্যটি এমন একটি বাক্য বলেছো যেটা অর্থহীন, অর্থহীন বাক্য। তাহলে এই বাক্যটাকে অর্থবহ যদি করতে হয় তাহলে তোমাকে এইভাবে বলতে হতো, যে আমায় 10 কেজি আলু দাও। তাহলে কোন রাশিকে
কোনো রাশিকে বোঝানোর ক্ষেত্রে বা কোনো রাশির পরিমাপকে বোঝানোর জন্য যে সুবিধাজনক বিষয় ব্যবহার করা হয়, যে সুবিধাজনক বিষয় ব্যবহার করা হয় তাকেই আমরা বলবো একক। তাহলে একক হচ্ছে কোনটা? এই যে 10-এর পাশে যে লিখলাম কেজি, এটাই হচ্ছে কি একক। তাহলে একক হচ্ছে পরিমাপযোগ্য যে কোনো রাশির সুবিধাজনক বিষয়কে আমরা বলবো একক। সুবিধাজনক বিষয়, পরিমাপযোগ্য রাশির বোঝানোর জন্য যে সুবিধাজনক বিষয় ব্যবহার করা হয় তাকে আমরা বলবো একক। তাহলে এগুলো সবই হচ্ছে কি পরিমাপযোগ্য। তাহলে এই পরিমাপযোগ্য বিষয়গুলোকে বোঝানোর জন্য আমার কিসের প্রয়োজন? এককের প্রয়োজন। তাহলে এককের গুরুত্ব অবশ্যই প্রয়োজন। তখন দোকানদার বুঝতে পেরে গেল যে আমাকে 10 কেজি আলু দিতে হবে, আমাকে 10 কেজি আলু খরিদ্দার এসে চাইছে। ক্লিয়ার? তাহলে এই সকল বিষয়গুলোরও তেমন করে একটা সুবিধাজনক একক রয়েছে। তো আমরা তিনটে পদ্ধতিতে সুবিধাজনক একক পড়ব। একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, একটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে, আরেকটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে, যার রিসেন্ট নাম হচ্ছে এসআই। তো প্রথমে সিজিএস, দৈর্ঘ্যের সিজিএস পদ্ধতিতে একক কি না সেন্টিমিটার, ভরের সিজিএস পদ্ধতিতে একক কি না গ্রাম, সময়ের সিজিএস পদ্ধতিতে একক কি না সেকেন্ড। ক্লিয়ার? সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের হচ্ছে ফুট, পি ফর পাউন্ডাল, এস ফর সেকেন্ড, হয়েছে। এমকেএস পদ্ধতিতে এম ফর মিটার, দৈর্ঘ্যের এম ফর মিটার, ভরের কে ফর কেজি, সময়ের এস ফর সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই উপরের তিনটেকে খুব সুন্দর করে আমরা কিন্তু লিখতে পারি, তার পরের গুলো আমাদের জানতে হবে, মনে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। এফপিএস পদ্ধতি সচরাচর ব্যবহৃত হয় না, সিজিএস আর এমকেএস পদ্ধতিটি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে উষ্ণতারও সিজিএস আর এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতি একক রয়েছে। তো আমরা সময় পর্যন্ত এই তিনটে একক জানবো, বাকিগুলো এসআই শুধু জানলেই চলবে। যেমন করে উষ্ণতা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, এসআই পদ্ধতিতে হচ্ছে কেলভিন। তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, সিজিএস পদ্ধতিতে তুমি যদি দেখতে চাও স্টেট অ্যাম্পিয়ার। শুধু আমরা এসআই জানবো। দীপন প্রাবল্য হচ্ছে কি ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ হচ্ছে কি মোল, বাংলায় লিখে দিই মোল। পদার্থের পরিমাণ কোন একক দিয়ে ব্যবহার করা হয়? মোল একক দিয়ে। তাহলে আমরা কটা একক জানলাম? দৈর্ঘ্যের এসআই একক মিটার, ভরের এসআই একক কেজি, সময়ের এসআই একক সেকেন্ড, কেলভিন, উষ্ণতার এসআই একক অ্যাম্পিয়ার, প্রভামাত্রা এসআই একক, দীপন প্রাবল্যের এসআই একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের এসআই একক হচ্ছে মোল। তাহলে 7টা আমরা জেনে গেলাম। আর দৈর্ঘ্য ভর সময়ের আমরা অলরেডি জেনে গেলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে এই 7টা মৌলিক রাশির একক যদি আমরা জেনে গিয়ে থাকি, যতগুলো লব্ধ রাশি আমার কাছে ছিল সব লব্ধ রাশিগুলোর একক আমি পেয়ে যাব। যদি ঘনত্বের সিজিএস পদ্ধতিতে যদি আমাকে বার করতে বলে, তাহলে আমরা কি বার করব? ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম, দৈর্ঘ্যের হচ্ছে সেন্টিমিটার, প্রস্থের সেন্টিমিটার, উচ্চতারও সেন্টিমিটার। তাহলে গ্রাম ডিভাইড বাই সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউব। যদি এসআই তে বার করতে বলতো তাহলে আমরা কি করতাম? ভরের এসআই একক হচ্ছে কি কেজি, দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, প্রস্থের এসআই একক মিটার, উচ্চতার এসআই একক মিটার। তাহলে আমরা কি পেতাম? কিলোগ্রাম পার মিটার কিউব। ক্লিয়ার? তাহলে সিজিএস এককও জানতে পারছি, এসআই এককও জানতে পারছি। আয়তনের ক্ষেত্রে কি পাবো? যদি এসআই তে বার করতে বলে দৈর্ঘ্যের এসআই একক মিটার, প্রস্থের মিটার, উচ্চতার মিটার, তো তিনটার গুণ করলে কি আসবে? মিটার কিউব। ক্ষেত্রফলের কি আসবে? যদি সিজিএস এ বার করতে বলতো সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। বেগের ক্ষেত্রে আমরা কি বার করতাম? সরণ বাই সময় বানাচ্ছে, দৈর্ঘ্য বাই সময়। সরণ কাকে বলছে? সরণ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে সরলরৈখিক দূরত্বকে আমরা বলছি সরণ। তাহলে সেও ডেফিনেটলি একটা সরল রেখা, অর্থাৎ দৈর্ঘ্যকেই মেনশন করছে। তো বেগের যদি আমাকে এসআই একক যদি বার করতে বলে, তাহলে দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড, তাহলে মিটার বাই সেকেন্ড। ক্লিয়ার হলো? তাহলে বেগের এসআই একক হচ্ছে মিটার বাই সেকেন্ড। যদি সিজিএস এ বলতো সেন্টিমিটার বাই সেকেন্ড। তো এমনি করে যদি ত্বরণের যদি আমাকে বার করতে বলতো, ত্বরণ
তাহলে ত্বরণ হচ্ছে কি বেগ বাই সময়। তাহলে বেগকে আগে ভেঙে নিই, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। তাহলে বেগকে যদি আমি ভাগি তাহলে কি লিখতে পারি, সরণ বাই সময় ডিভাইডেড বাই সময়। তার মানে সময় নিচে কিছু নেই মানে 1, তাহলে সরণ বাই সময় ইন্টু 1 বাই সময়। আচ্ছা সরণ হচ্ছে কত না, সরণ হচ্ছে সেন্টিমিটার, সময় ইন্টু সময় মানে সেকেন্ড ইন্টু সেকেন্ড, তার মানে আসছে কত সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। যদি এসআই তে আমাকে ভাবতে বলতো, সরণের এসআই একক হচ্ছে মিটার, ডিভাইড বাই সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড ইন্টু সেকেন্ড, তার মানে কত আসছে মিটার বাই সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তো একমাত্র একটাই রাশি যেটা হচ্ছে সময়, সময়ের সিজিএস এসআই এফপিএস সব পদ্ধতিতে একক হচ্ছে কি সেকেন্ড সেকেন্ড সেকেন্ড। ক্লিয়ার হচ্ছে? তো এই টেবিলটা একটু মনে রেখে দেবে, এটা হচ্ছে মৌলিক রাশির একক। ক্লিয়ার হচ্ছে? তো এবার কথা হচ্ছে কি যে আমরা মৌলিক রাশি জানতে পেরে গেলাম, লব্ধ রাশি জানতে পারলাম। ছোট্ট একটা পয়েন্ট হচ্ছে কি, দেখো পরিমাপের জন্য আমাদের এই যে দৈর্ঘ্য পরিমাপের জন্য বলো, ভর পরিমাপের জন্য বলো, সময় পরিমাপের জন্য বলো, যেটাই বলো না কেন, একটা নির্দিষ্ট সুবিধাজনক আমাদের একটা মান দরকার, যেটা হচ্ছে আমাদের প্রমাণ মান। সেই প্রমাণ মানটা কি, দৈর্ঘ্যের প্রমাণ মান হচ্ছে কত, রাফ করে দিলাম, দৈর্ঘ্যের প্রমাণ মান হচ্ছে কত, দৈর্ঘ্যের প্রমাণ মান হচ্ছে 1 মিটার। যদি আমরা কটা জানবো, দৈর্ঘ্য জানবো, যার প্রমাণ মান হচ্ছে কত না 1 মিটার। ভর যার প্রমাণ মান হচ্ছে কত না 1 কিলোগ্রাম। সময় যার প্রমাণ মান হচ্ছে কত না 1 সেকেন্ড। তাহলে এই যে প্রমাণ মান 1 সেকেন্ড, 1 সেকেন্ড এই যে প্রমাণ মান, কিভাবে আমরা 1 সেকেন্ড মানটা আমরা এইটাকে বলবো 1 সেকেন্ড, এইটাকে বলবো 1 কিলোগ্রাম, এইটাকে বলবো 1 মিটার, কিভাবে আমরা এটাকে গ্রহণ করব, গ্রহণ করার উপায় কি, এর জন্য প্রমাণ। আরে 1 মিটার, সাপোজ ধরো আমি তোমাকে একটা উদাহরণ যদি দিই যে এইটুকু দৈর্ঘ্যটা আমার কাছে হচ্ছে 1 মিটার, তাহলে ইন্ডিয়াবাসীরা এইটুকু দৈর্ঘ্যকে 1 মিটার ভাববে, আমেরিকানবাসীরা এইটুকু দৈর্ঘ্যকে 1 মিটার ভাববে, রাশিয়ানরা এইটুকু দৈর্ঘ্যকে 1 মিটার ভাববে। তাহলে সবার কাছে এইটুকুর দৈর্ঘ্যটাকে যে আমি 1 মিটার বলছি, সবার কাছে গ্রহণযোগ্য কখন হবে, যে এইটুকু দৈর্ঘ্য যখন প্রত্যেকটা দেশ মেনে নেবে যে এইটুকু দৈর্ঘ্যকে আমরা 1 মিটার বলতে শিখবো, তাহলে এইটুকু দৈর্ঘ্যকে প্রমাণ হিসেবে ধরার জন্য বিজ্ঞান কি করলো না, বিজ্ঞান কি করলো, ফ্রান্সের প্যারিস শহরে, দেশটা কোথায় না ফ্রান্স, ফ্রান্সের প্যারিস শহর, প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার দপ্তরে, মানে আন্তর্জাতিক একটা দপ্তর, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, ব্যুরো মানে হচ্ছে দপ্তর, ওয়েটস অ্যান্ড মেজার ভর এবং পরিমাপ, ভর এবং পরিমাপের একটা দপ্তর কোথায় অবস্থান করছে, ফ্রান্সের প্যারিস শহরে। না এই দপ্তরে কি করা হয়েছে, একটা চোঙাকার একটা বস্তু রয়েছে, একটা এরকম একটা চোঙাকার বস্তু রয়েছে, যে চোঙাকার বস্তুর ব্যাস হচ্ছে কত না, ব্যাস হচ্ছে 3.9 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে কত, এটা হচ্ছে উচ্চতা। আরে চোঙটাকে যদি আমরা এইরকম করে ধরতাম, যদি এইরকম করে ধরতাম, তাহলে এইটা হতো উচ্চতা 3.9 সেন্টিমিটার, এটা হতো ব্যাস 3.9 সেন্টিমিটার। ক্লিয়ার হচ্ছে? তাহলে উচ্চতাও কত না 3.9 সেন্টিমিটার। তো এইরকম একটা চোঙ, এটা কেমন চোঙ না, এটা একটা নিরেট চোঙ। এটা কেমন ধরনের চোঙ না, নিরেট। তাহলে এইরকম একটা নিরেট চোঙ এই দপ্তরে রয়েছে। এই নিরেট চোঙের ভরকে যদি আমি পরিমাপ করি, যে ভরটা আমরা পাবো তাকেই আমরা বলছি 1 কিলোগ্রাম, তাকে আমরা কি বলছি 1 কিলোগ্রাম। এরপরে আসছে সময়, আমি দৈর্ঘ্যের ক্ষেত্রে যাচ্ছি একটু পরে। সময়, সময় হচ্ছে কি না, সময় যে পরিমাপটা রয়েছে, এই সময় পরিমাপটা কি করা হয়েছে না, সিজিয়াম একটা মৌল, সিজিয়াম মৌল,
এই সিজিয়াম মৌলের ভর সংখ্যা হচ্ছে কত? 133। সিজিয়াম 133। তাহলে এই মৌলের কণা, একটি কণা কম্পিত হতে সিজিয়াম 133 ভর সংখ্যা বিশিষ্ট মৌলের একটি কণা কত না 919,26,31,770 বার কম্পিত হতে যে সময় নেয় তাকে কি বলা হচ্ছে? 1 সেকেন্ড। এটাকেই প্রত্যেকটা দেশ মেনে নিয়েছে যে এই পরিমাণ কম্পিত হতে যে সময় লাগছে তাকে আমরা বলবো 1 সেকেন্ড। প্রত্যেকটা দেশ, উপরন্তু ভারত থেকে পৃথিবীতে অবস্থিত সকল দেশ মেনে নিয়েছে, তবেই এটা প্রমাণ রূপে গ্রহণ করা হয়েছে। যেমন করে 1 কিলোগ্রামের ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে, তেমন ক্ষেত্রে 1 সেকেন্ডের ক্ষেত্রেও সেই পরিমাণ গ্রহণ করা হয়েছে। 1 মিটারকে আমরা প্রমাণ হিসাবে বা প্রমাণ মিটার, 1 মিটার বলতে পারে বা প্রমাণ মিটার বলতে পারে, যে প্রমাণ মিটার বা 1 মিটার কাকে বলে? যে এমন একটা সরলরৈখিক দৈর্ঘ্য প্রত্যেকটা দেশ মেনে নিয়েছে, এমন একটা সরলরৈখিক দৈর্ঘ্য এইখান থেকে এইটুকু পর্যন্ত আমি বলবো 1 মিটার, প্রত্যেকটা দেশ মেনে নিল, তখনই তাকে প্রত্যেকটা দেশের এই গৃহীত সরলরৈখিক দৈর্ঘ্যটাকে আমরা কি বললাম? প্রমাণ মিটার। তো কিভাবে গ্রহণ করা হলো? না, এইভাবে গ্রহণ করা হলো যে সূর্য থেকে আগত আলোক রশ্মি, সূর্য থেকে আগত আলোক রশ্মি, সূর্য থেকে আগত আলোক রশ্মি, 1/299792458 পরিমাণ দূরত্ব আলোক রশ্মি, সরি এখানটায় 1 সেকেন্ডে লিখো, 1 সেকেন্ডে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এই দূরত্বকে 1 মিটার বলে। এই পরিমাণ দূরত্ব যে সূর্য থেকে আগত আলোক রশ্মি 1 সেকেন্ডে 1/299792458 পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এই পরিমাণ দূরত্বকে আমরা কি বলছি? 1 মিটার বলে বা প্রমাণ মিটার বলে। প্রমাণ মিটার। ক্লিয়ার? তো দৈর্ঘ্য, ভর, সময় এদের আমরা সমস্ত সংজ্ঞা আজকের মতো আমরা রিকভারি করলাম। এরপরে আমি যেটা বলবো, তোমরা কি করতে পারো, বই থেকে একটু স্টাডি করে আসবে, তারপরে আমরা নেক্সট লেকচার শুরু করে দেব। যে ভর, যেটা আমি হোমওয়ার্কের জন্য দিচ্ছি সেটা তুমি একটু খেয়াল করো। নিচেরটা আমি এই মুছে দিচ্ছি একটু। হোমওয়ার্কের জন্য আমি কি দিচ্ছি সেগুলো তোমরা একটু দেখে আসবে। এগুলো ইম্পর্টেন্ট আছে, বই থেকে স্টাডি করে নেবে। শর্ট কোশ্চেনগুলো, এই শর্ট কোশ্চেনগুলো আসবে, আর আমাদের শর্ট কোশ্চেন এলে অবশ্যই আমি এখানে বলে দেবো। তো আমি হোমওয়ার্কের জন্য আমি যেটা বলছি, কি পড়বো না ভর, ভরের আমরা কি পড়বো না ছোট এককগুলো পড়বো আর বড় এককগুলো পড়বো। আর কি পড়বো? দৈর্ঘ্যের কি পড়বো না ছোট একক পড়বো, আর কি পড়বো? বড় একক। এগুলো কেন বলছি দেখো, তুমি অবশ্যই একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো যে এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য পরিমাপ করার জন্য তুমি খুব বড় একক কিন্তু ব্যবহার করবে না। যেমন করে দুটো নক্ষত্রের মধ্যে দূরত্ব, একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র কতটা ব্যবধানে অবস্থান করছে, অনেকটা ডিস্টেন্স অবস্থান করছে, তো সেক্ষেত্রে আমি কিভাবে পরিমাপ করব না, সেক্ষেত্রে বড় একক, দৈর্ঘ্যের বড় একক ব্যবহার করতে হবে। দৈর্ঘ্যের সব থেকে বড় একক হচ্ছে কি? পারসেক। ক্লিয়ার? তো এই পারসেক এককে নিশ্চয়ই আমি
এই পরিমাণ দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহার নিশ্চয়ই করব না। তাহলে এই পরিমাণ দৈর্ঘ্য পরিমাপের জন্য অবশ্যই আমি সেন্টিমিটার বা মিটার ইউজ করব, পারসেককে ইউজ করব না। এই জন্য দৈর্ঘ্যের ছোট একক, বড় একক। ছোট একক কোনগুলো? ন্যানোমিটার, অ্যাংস্ট্রম ইত্যাদি সব পড়ে যাবে ছোট এককে। যেমন করে একটা পরমাণুর মধ্যে অবস্থিত যে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত দুটো প্রোটনের মধ্যে ডিস্টেন্স কত, বা একটা প্রোটন কণার ব্যাস কত। তাহলে এই সকল ছোট ছোট দৈর্ঘ্য পরিমাপের জন্য আমার অবশ্য ছোট একক প্রয়োজন। তুমি দীঘা থেকে কলকাতা পর্যন্ত, কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এই সকল দূরত্ব পরিমাপের ক্ষেত্রে অবশ্য তুমি সেন্টিমিটারে পরিমাপ করবে না, কিসে পরিমাপ করবে? বড় এককে পরিমাপ করবে। বড় একক সেখানটা সুবিধাজনক রূপে রয়েছে কিলোমিটার। তো কিলোমিটারে তুমি সেখানটা ইউজ করবে, সেখানটা তুমি সেন্টিমিটার ইউজ করবে কি না? তাহলে আমাদের পরিমাপের জন্য যে সকল এককগুলো আমরা ব্যবহার করব, আমাদের পরিমাপগুলো করার জন্য যে সকল একক আমরা ব্যবহার করব, আমি একটু দেখলাম যে স্ক্রিনে ক্লিয়ার আসছে কিনা। পরিমাপের জন্য যে সকল সুবিধাজনক এককগুলো আমরা ব্যবহার করব সেগুলো আমরা কিন্তু একটু সাজিয়ে নেব। তো ছোট একক, বড় একক, ভরের ছোট একক, বড় একক ইত্যাদি আমরা একটু জেনে নেব। যেমন করে একটা সোনার ভর, ছোট্ট একটা সোনা, এই সোনার ভর পরিমাপ করার জন্য আমরা কি ব্যবহার করব? কিলোগ্রামে কি ইউজ করব? কিলোগ্রাম অবশ্যই ইউজ করবো না, সেক্ষেত্রে আমরা ইউজ করব ক্যারেট। ছোট ছোট সোনার ভর পরিমাপ করার জন্য আমাকে ছোট পরিমাপযোগ্য একক প্রয়োজন। বড় একক সেক্ষেত্রে ব্যবহার করলে আমাদের মানে এত বিশাল সংখ্যা, কোথাও ছোট এত ক্ষুদ্র সংখ্যা, সেগুলো মানে পরিমাপ করা খুবই অসুবিধাজনক হবে। তাহলে সুবিধাজনক যে সকল এককগুলো ব্যবহার করলে রাশিগুলোকে পরিমাপ করতে পারবো, সেই জন্য ছোট একক ও বড় এককের প্রয়োজনীয়তা রয়েছে। তো ভরের ছোট একক ও বড় একক আমরা দেখে নেব, দৈর্ঘ্যের ছোট একক ও বড় একক আমরা বই থেকে একটু স্টাডি করে নেব। তো আজকের লেকচার নাম্বার 1 আজকে এতটুকু থাকলো। নেক্সট লেকচারে পরিমাপের বাদ বাকি টপিকস গুলো যা রয়েছে সেগুলো কভার করার চেষ্টা করব, দিলেই আমাদের পরিমাপের টোটাল চ্যাপ্টারটা শেষ হবে, এবং অঙ্ক থাকলে অঙ্কগুলোকেও কভার করিয়ে নেব। তো আই হোপ আজকের মতো এতটুকু ভালোভাবে বুঝতে পারলে। বেস্ট অফ লাক, গুড নুন।